আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমিও সুস্থ এবং ভালো আছি। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর সসীম ধারার, যেটা আমরা বলছিলাম ফিনিট সিরিজ, ওই সিরিজের আজকে আমরা চতুর্থ ক্লাস করব। আর আজকের ক্লাসে আমরা পড়ব জিওমেট্রিক সিরিজ অর্থাৎ গুণোত্তর ধারা নিয়ে। তাহলে আসো আমরা প্রথমে গুণোত্তর দ্বারা কিভাবে চিনবো, চিনার উপায় এবং তার nতম পদ বের করার সূত্র এবং সমষ্টি বের করার সূত্র, এগুলো আমরা আগে জেনে নিব। তারপর আমরা অঙ্ক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে প্রিয় বন্ধুরা, প্রথমে আসো গুণোত্তর দ্বারা জিওমেট্রিক সিরিজ কিভাবে চিনবো। গুণোত্তর দ্বারা হচ্ছে যেই দ্বারার কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করলে যদি প্রত্যেক ক্ষেত্রে ভাগফল সমান হয়, সেটাকে আমরা জিওমেট্রিক সিরিজ বা গুণোত্তর দ্বারা বলবো। দেখো আমরা এখানে একটা দ্বারা লিখেছি 2 + 4 + 8 + 16 + 32 একটি দ্বারা। এই দ্বারার প্রথম পদ হচ্ছে 2, দ্বিতীয় পদ হচ্ছে 4। তাহলে 4 কে যদি আমরা প্রথম পদ 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 2 পাবো। তৃতীয় পদ 8, দ্বিতীয় পদ 4, 4 দিয়ে তৃতীয় পদকে ভাগ করলে আমরা তাও 2 পাবো। 16 কে 8 দিয়ে ভাগ করলে 2 পাবো। 32 কে 16 দিয়ে ভাগ করলেও 2 পাবো। এতে দেখা গেল প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ভাগফল বা অনুপাত সমান পেয়েছি, 2 পেয়েছি। এই কারণে এই সিরিজকে আমরা জিওমেট্রিক সিরিজ বা গুণোত্তর দ্বারা বলবো। আশা করছি তোমরা জিওমেট্রিক সিরিজ বা গুণোত্তর দ্বারা সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করতে পেরেছো। এখন আসো আমরা গুণোত্তর দ্বারা থেকে nতম পদ বের করার সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n - 1, a r টু দি পাওয়ার n - 1 এবং n সংখ্যক পদের সমষ্টি। জিওমেট্রিক সিরিজ বা গুণোত্তর দ্বারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি সূত্র দুটি। একটি হচ্ছে যদি সাধারণ অনুপাত বা r এর মান 1 থেকে বড় হয়, সেক্ষেত্রে এই যে 1 থেকে যদি r এর মান বা সাধারণ অনুপাত 1 থেকে বড় হয়, সেক্ষেত্রে সমষ্টি সূত্র হচ্ছে a * r টু দি পাওয়ার n - 1 / r - 1। আর যদি r এর মান বা সাধারণ অনুপাত 1 থেকে ছোট হয় বা r থেকে 1 বড় হয়, সেক্ষেত্রে আমরা সূত্র লিখব a * 1 - r টু দি পাওয়ার n / 1 - r। এই দুইটা সমষ্টি সূত্র আমরা কিভাবে বুঝবো? সাধারণ অনুপাতের উপর ডিপেন্ড করে বুঝতে পারবো। যদি সাধারণ অনুপাত r 1 থেকে বড় হয় তাহলে এই সূত্রটা লিখবো আমরা, আর যদি সাধারণ অনুপাত r 1 থেকে ছোট হয় তাহলে এই সূত্রটা লিখে সমষ্টি বের করতে পারবো। তাহলে আমরা জিওমেট্রিক সিরিজ বা গুণোত্তর দ্বারা চিনার উপায়, তারপরে nতম পদ, তারপরে সমষ্টির দুটি সূত্র আমরা শিখলাম। এখন আসো এই চ্যাপ্টারে আরো কয়েকটা সূত্র রয়েছে, দ্বারার সূত্র। একটা হচ্ছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1 + 2 + 3 + 4 + n। এই যে সিরিজটা, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সিরিজ। এই সিরিজের ক্ষেত্রে আমরা লিখতে পারি n * n + 1/2। আবার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। স্বাভাবিক সংখ্যা হবে, তবে সেই স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গ হবে, অর্থাৎ 1² + 2² + 3² + 4² +n²। এটা সূত্র হচ্ছে n * n + 1 * 2n + 1/6। আরেকটা হচ্ছে লাস্ট এবং সর্বশেষ সূত্র হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, অর্থাৎ 1³ + 2³ + 3³ + 4³ +n³। তার সূত্র হচ্ছে n * n + 1/2 হোল স্কয়ার। এই তিনটা সূত্র আমরা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তারপর হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, আর এরপর হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, এই তিনটা সূত্র আমরা একটু মনে রাখবো। তাহলে আমরা আজকের এই জিওমেট্রিক সিরিজের প্রাথমিক আলোচনা আমরা জানতে পারলাম। এখন আমরা এই সূত্র, nতম পদের সূত্র এবং সমষ্টি সূত্র ইউজ করে অঙ্ক করব। তাহলে আসো অঙ্ক করি।
আমরা আজকে প্রথম অঙ্ক করব তোমাদের গুণোত্তর দ্বারা 13.2 এর 6 নম্বর অঙ্ক। 3 plus 9 plus 27 plus 81 plus dot dot ধারার প্রথম 14টি পদের সমষ্টি। আমরা এটা দ্বারা লিখেছি এখানে 3 plus 9 plus 27 plus 81 plus dot dot ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি। ওকে, তাহলে আমরা প্রথমে লিখব ধারার প্রথম পদ। আমরা ধরে নেই এটা একটা গুণোত্তর দ্বারা, এটা একটা গুণোত্তর দ্বারা। কেন? কারণ দ্বিতীয় পদ 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 হবে, আবার তৃতীয় পদ 27 কে 9 দিয়ে ভাগ করলে 3 হবে, 81 কে 27 দিয়ে ভাগ করলে 3 হবে। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে অনুপাত বা ভাগফল সমান, আর এই ভাগফলকে আমরা সাধারণ অনুপাত বলি। যেহেতু সাধারণ অনুপাত সমান, এই কারণে এটা আমরা বলবো গুণোত্তর দ্বারা বা জিওমেট্রিক সিরিজ। এই জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে প্রথম পদ হচ্ছে প্রথম পদ a = 3, সাধারণ অনুপাত r = 9/3 অর্থাৎ 3। আমরা 3 পেলাম, সাধারণ অনুপাত r এর মান পেলাম 3। আমার বের করতে হবে 14টি পদের সমষ্টি। আমরা আগে বলছিলাম গুণোত্তর দ্বারা ক্ষেত্রে সমষ্টি বের করার সূত্র, সমষ্টির সূত্র কোনটা হবে সেটা ডিপেন্ড করবে সাধারণ অনুপাত r এর উপর। r এর মান হচ্ছে 3, তাহলে r এর মান 3টা 1 থেকে বড় না ছোট? অবশ্যই r এর মান 3 1 থেকে বড়। যেহেতু r এর মান 3 1 থেকে বড়, তাহলে আমার সমষ্টির সূত্র প্রথমটা হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে greater than 1। সুতরাং প্রথম 14টি পদের সমষ্টি a ইনটু, যেহেতু r বড় 1 থেকে, আমরা r টা আগে লিখব, r টু দি পাওয়ার 14 minus 1 divided by r minus 1। a সমান হচ্ছে 3, r সমান হচ্ছে 3 power 14 minus 1 divided by 3 minus 1, অর্থাৎ 3 into 3 power 14 minus 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে, অর্থাৎ 3/2 into 3 power 14 minus 1। এই হচ্ছে আমার 14টি পদের সমষ্টি। আমরা প্রথম 14টি পদের সমষ্টি এই সূত্র কিভাবে লিখলাম আমি আবার বলতেছি, একটু খেয়াল করো। এই সূত্রটা হচ্ছে, যেহেতু r এর মান 1 থেকে বড়, 3 r এর মান 3 পেয়েছি আমরা, 3 হচ্ছে 1 থেকে বড়, এই কারণে আমার a into r to the power 14 minus 1 divided by r minus 1। যদি বন্ধুরা এখানে r এর মান 1/3 হতো, মানে 1 থেকে ছোট হতো, তাহলে আমরা সূত্র লিখতাম a into 1 minus r to the power 14 by 1 minus r। যেহেতু r এর মান 1 থেকে বড়, এই কারণে আমরা r সামনে লিখেছি। ওকে, a সমান হচ্ছে 3, r মান হচ্ছে 3, তারপর 14 minus 1 divided by 3 minus 1, r এর মান 3। তাহলে 3 to 3 power 14 minus 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2, অর্থাৎ 3/2 into 3 power 14 minus 1। এভাবে করে আমরা এটা সমষ্টি বের করলাম। ওকে, নেক্সট প্রবলেম, তোমাদের বইয়ে 7 নম্বর অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট। (128 plus 64 plus 32 ডট দ্বারা কোন পদ হাফ?
ধারার কোন পদ হাফ। এই ধারাটি একটি গুণিত ধারা, কারণ দ্বিতীয় পদ 64, প্রথম পদ হচ্ছে 128, এই 128 দিয়ে 64 কে ভাগ করলে হাফ হবে, আবার 32 কে 64 দিয়ে ভাগ করলে হাফ হবে, অর্থাৎ অনুপাত সমান। এই কারণে আমরা এটা গুণিত ধারা বলবো। এই গুণিত ধারার কোন পদ হাফ, কোন পদ হাফ আমি জানি না, আমি ধরে নিলাম n তম পদ হাফ। গুণিত ধারার প্রথম পদ a, সাধারণ অনুপাত r, তারপর হচ্ছে n তম পদ হাফ। আমরা তো কততম পদ হাফ তা জানি না, এই কারণে n তম পদ হাফ ধরে নিলাম। তাহলে আমরা জানি n তম পদ a r টু দি পাওয়ার, আমরা জানি n তম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে n তম পদ সমান আমরা ধরেছি এখানে হাফ, a সমান হচ্ছে a r, ঠিক আছে, n মাইনাস, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, a ইকুয়াল টু হচ্ছে প্রথম পদ 128 আর সাধারণ অনুপাত r ইকুয়াল টু 64/128 অর্থাৎ হাফ। তাহলে আমরা এখানে a সমান হচ্ছে 128 আর r সমান হচ্ছে হাফ, তার পাওয়ার n মাইনাস 1, তাহলে 1/2, এই 128, 1 এর পাওয়ার n মাইনাস 1 মানে হচ্ছে 1, আর 2 এর পাওয়ার n মাইনাস 1 আমরা এটা নিচে লিখব। তাহলে আমরা যদি এখন আর গুণ করি, একটু গুণাকারী গুণ করি, তাহলে 2 এর পাওয়ার n মাইনাস 1 দিয়ে 1 কে গুণ করলে হবে 2 এর পাওয়ার n মাইনাস 1, আর 128 কে 2 দিয়ে গুণ করলে হবে 256, 256। তাহলে 2 এর পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 2 এর পাওয়ার, যেহেতু এই পাশে বেস আমার 2 আছে, এই কারণে 2 এর পাওয়ার কত হলে 256 হবে আমরা সেটা চিন্তা করতে পারি। তাহলে 2 এর পাওয়ার 8 যদি হয় তাহলে 256 হবে। যেহেতু উভয় পক্ষে বেস একই রকম, এটা হচ্ছে বেস, এটাও বেস একই রকম, তাহলে আমরা লিখতে পারি n মাইনাস 1 ইকুয়াল টু 8, অর্থাৎ n ইকুয়াল টু মাইনাস 1 কে প্লাস করে নিয়ে আসলাম, অর্থাৎ 9 হলো, n ইকুয়াল টু 9। সুতরাং 9 তম পদ হচ্ছে হাফ। এই হচ্ছে आंसर। প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই ইজিলি বুঝতে পেরেছো। এই অঙ্কর 9 তম পদ হচ্ছে, আমরা এখানে ধরে নিলাম n তম পদ হাফ, n তম পদ হাফ, আর আমরা জানি n তম পদ ইকুয়াল টু সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1। n তম পদ হাফ এখানে বসাই দিলাম, ইকুয়াল টু a সমান হচ্ছে 128, r সমান হচ্ছে হাফ, তার পাওয়ার n মাইনাস 1, এই পাশে হাফ ঠিক থাকবে, 128 ঠিক আছে, উপরে 1 এর পাওয়ার n মাইনাস 1 মানে হচ্ছে 1, আর নিচে 2 এর পাওয়ার n মাইনাস 1, 2 এর পাওয়ার n মাইনাস 1। এই নিচে হচ্ছে 2 এর পাওয়ার n মাইনাস 1, এটা দিয়ে আমরা আড়াআড়ি গুণ করব, 1 এর গুণ করলে এটাই হবে, 2 দিয়ে 128 কে গুণ করলে 256 হবে। তাহলে 2 এই পাশে যেহেতু বেস 2 আছে, এই পাশে আমরা 256 কে 2 এর পাওয়ার কত হলে 256 হবে ওইভাবে লিখব। তাহলে 2 এর পাওয়ার 8 মানে 256, যেহেতু উভয় পক্ষে বেস একই রকম, তাহলে আমরা লিখতে পারি n 1 8, অর্থাৎ -1 কে প্লাস করে নিয়ে আসলাম, অর্থাৎ n পেয়ে গেলাম আমরা 9। সুতরাং 9 তম পদ হচ্ছে হাফ। ওকে, নেক্সট প্রবলেম। তোমাদের বইয়ে 9 নম্বর অঙ্কটা আমরা করব এখন। 1/(x
√2 minus 1 plus √2 dot dot এই দ্বারা কোন পদ হাফ হবে 1/√2 সরি এই দ্বারা কোন পদ 8√2 হবে এই দ্বারা কোন পদ 8√2 হবে 1/√2 minus 1 plus √2 minus dot dot ধারার কোন পদ 8√2 হবে তাহলে এটা আমরা আগের অঙ্কের মতো করতে পারি ধরি ধারার প্রথম পদ a = 1/√2 এইটাও কিন্তু একটা গুণোত্তর দ্বারা কারণ দ্বিতীয় পদ হচ্ছে -1 কে আমরা প্রথম পদ 1/√2 দিয়ে ভাগ করলে আমরা পাবো -√2 আবার তৃতীয় পদ √2 কে -1 দিয়ে ভাগ করলে -√2 পাবো অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে ভাগফল -√2 এই কারণে এটা একটা গুণোত্তর দ্বারা তাহলে এটা সাধারণ অনুপাত r equal to -1/1/√2 অর্থাৎ -1 into √2/1 অর্থাৎ -√2 দ্বারার কোন পদ 8√2 দ্বারা বলছে আমরা ধরে নিলাম n-তম পদ n-তম পদ 8√2 তাহলে আমরা জানি n-তম পদ equal to ar to the power n minus 1 n-তম পদ হচ্ছে এখানে 8√2 a সমান হচ্ছে 1/√2 r সমান হচ্ছে -√2 তারপর n minus 1 ওকে তাহলে আমরা এখানে লিখতে পারি 8√2 equal to এই যে -√2 এই -√2 পাওয়ার n minus 1 এটা হচ্ছে উপরে এটা দিয়ে আমরা 1 কে গুণ করলে এটা উপরে হবে -√2 পাওয়ার n minus 1 আর নিচে হচ্ছে √2 এখন যদি আমরা আর গুণ করি 8√2 নিচে হচ্ছে 1 দিয়ে এটাকে গুণ করলে আমরা -√2 পাওয়ার n minus 1 পাবো 8√2 দিয়ে √2 কে গুণ করলে আমরা পাবো 8 into 2 √2 গুণ করলে হবে 2 তাহলে -√2 পাওয়ার n minus 1 equal to r দুগুণে 16 অর্থাৎ 16 তাহলে এখন আসো -√2 এখানে বেস এখন এই পাশে আমরা -√2 পাওয়ার কত হলে 16 হবে প্রিয় বন্ধুরা একটু খেয়াল করো -√2 পাওয়ার -1 n minus 1 equal to -√2 পাওয়ার 8 মাইনাসের পাওয়ার 8 যদি হয় নরমালি আমরা জানি মাইনাসের পাওয়ার জোড় হলে প্লাস হয় তাহলে মাইনাসের পাওয়ার জোড় মানে 8 তাহলে প্লাস আর √2 হচ্ছে 8টা √2 আমরা জানি দুইটা √2 এ একটা 2 হয় আর 8টা √2 হয়ে 4টা 2 হবে 4টা 2 মানে হচ্ছে 16 সুতরাং আমরা 16 লিখতে পারি উভয় পক্ষের বেস -√2 সমান হলে আমরা লিখতে পারি n minus 1 equal to 8 সুতরাং n equal to -1 কে আমরা প্লাস করে নিয়ে আসলাম সুতরাং n equal to 9 অতএব 9তম পদ সুতরাং 9তম পদ 8√2 এই হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো এখানে আমি n-তম পদ ar to the power n minus 1 লিখছি তারপরে n-তম পদ হচ্ছে 8√2 equal to a হচ্ছে 1/√2 আর r হচ্ছে -√2 তারপর n minus 1 তাহলে এই পাশে 8√2 ঠিক আছে আর এখানে 1 into এটা তো উপরে
এটা দিয়ে 1 কে গুণ করলে এটাই হবে, নিচে √2 দিয়ে আমরা আড়াআড়ি গুণ করব, এই 8 √2 নিচে 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে -√2 পর n-1 হবে, আর 2 √2 দিয়ে 8 √2 কে গুণ করব, এই গুণ করছি, তাহলে √2 * √2 মানে হচ্ছে 2 আর 8 অর্থাৎ 8 2 গুণে 16 মানে 16। -√2 এর পাওয়ার, যেহেতু এই পাশে বেস হচ্ছে -√2, তাহলে -√2 এর পাওয়ার কত হলে 16 হবে, তাহলে -√2 এর পাওয়ার 8 হলে 16 হবে। উভয় পক্ষের বেস যেহেতু -√2 তাহলে আমরা লিখতে পারি পাওয়ার n-1 = 8, -1 কে আমরা প্লাস করে নিয়ে আসলাম, অর্থাৎ 8 + 1 মানে হচ্ছে 9, অতএব 9তম পদ হচ্ছে আমার 8√2। আজকে এই পর্যন্ত আমরা তোমাদের বেসিক যে সূত্র, গুণিত দ্বারা বা জ্যামিতিক সিরিজ সম্পর্কে আলোচনা করলাম, সূত্র, সমষ্টি সূত্র, তারপরে কয়েকটা ধারার সূত্র, এরপরে আমরা তোমাদের 6 নাম্বার, 7 নাম্বার এবং 9 নাম্বার অঙ্ক সলভ করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো, বাসায় তোমরা প্র্যাকটিস করবা। আগামী ক্লাসে আবার দেখা হবে। এর আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।